টাকা টাকা ছাড়া দুনিয়াটাই ফাঁকা। এই টাকার উপর এতটাই নির্ভরশীলতা মানুষের। টাকার অভাব পড়লে একটা টাকার গাছ থাকলে ভালো হতো, এমন কথাও হরহামেশাই বলে মানুষ। কিন্তু সেটা তো আর স্বপ্নে ছাড়া সম্ভব নয়। আর এই কারণেই মানুষ কখনো তার নিজের মেধা দিয়ে, কখনো দৈহিক পরিশ্রম দিয়ে টাকা উপার্জন করে। আর লোভে মরিয়া কিছু মানুষ বিভিন্ন ঘুর পথে টাকার পাহাড় গড়ে তোলে। তালাশের এবারের পর্বে আমরা সেসব মানুষের সাথে পরিচিত হব যাদের কাছে টাকার গাছ নেই, কিন্তু এমন মেশিন আছে যেখান থেকে কাঁড়ি কাঁড়ি টাকা বেরিয়ে আসে। হ্যাঁ, ব্যস্ততার মধ্যে দিয়ে যায় ওরা। এটা একটা 5 টাকার নোট। 1972 সালের 4 মার্চ অর্থাৎ স্বাধীনতার প্রায় 3 মাসের মাথায় এসে সর্বপ্রথম বাংলাদেশি টাকা চালু হয়। কিন্তু অবাক ব্যাপার হলো, সেই প্রথম বছরেই জাল বা নকল টাকার সন্ধান পায় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। সেটা শুরু মাত্র। এই 2012 সালে এসে টাকার বাজারের দিকে তাকালে জাল টাকার যে পরিমাণ বেরিয়ে আসে তা শত শত কোটি টাকার হিসাব। 1990 সালের দিকে জাল টাকা ছড়িয়ে পড়তে থাকে রাজধানী ঢাকা সহ অন্যান্য শহরগুলোতে। তখন থেকে পরবর্তী 20 বছরে এর বিস্তৃতি কেবলই বেড়েছে। 2011 সাল নাগাদ এমন অবস্থা দাঁড়ায় যে বাজারে প্রচলিত টাকার কোনটা আসল আর কোনটা নকল তা বোঝাই মুশকিল হয়ে পড়ে। শুধু বাজার নয়, কেন্দ্রীয় ব্যাংকের 8টি শাখার ভল্ট থেকেও বেরিয়ে এসেছিল 100 এবং 500 টাকার জাল নোট। এমনকি এটিএম বুথ থেকে বেরিয়ে আসা টাকার মধ্যেও জাল টাকা থাকে অনেক সময়। এটিএমে যে টাকা পাঠাবার যে সিস্টেম আছে, সেই সিস্টেমটা কিন্তু বাংলাদেশ ব্যাংক তদন্ত করে দেখেছে যে এটা ঠিক আছে কিনা, এবং যেখানে যেখানে ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়েছে সেখানে কি করতে হবে সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকগুলোকে যথাযথ নির্দেশ দিয়েছে। 1972 সালের আইনে টাকা জাল করার সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড। 1989 সালে সে আইন সংশোধন করে অর্থদণ্ড ও যাবজ্জীবন সাজার বিধান করা হয়। বর্তমানে বাংলাদেশের জাল টাকার 5129টি মামলা ঝুলে আছে। গত 8 বছরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্ধশতাধিক কারিগর সহ প্রায় 700-র বেশি জাল টাকা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাতে খুব বেশি একটা প্রতিকার হচ্ছে এমন নয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তারা বের হয়ে এসে ঠিকানা পরিবর্তন করে নতুনভাবে ওই ব্যবসা, ওই যে সমস্ত ইকুইপমেন্ট সরঞ্জামাদি আমরা সিজ করে জমা রাখি, এগুলো আবার তারা কোনোভাবে প্রকিউর করে আবার এই একই কাজ শুরু করে। একেই বুঝি বলে চোর পুলিশ খেলা। আর জেলে যাওয়াটাকে হয়তো এই খেলারই একটা অংশ মনে করে জাল বা নকল টাকার কারবারি বা উৎপাদকেরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবারও তাদের খুঁজতে থাকে, মাঝখান থেকে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। 2011 সালে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দলের অভিযানে রাজধানীতে আবিষ্কার করা হয় 1 ডজন জাল টাকার কারখানা। রাজধানীর এসব কারখানা এলাকাভিত্তিক নিয়ন্ত্রণও করে 1 ডজন কারিগর। চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল হুমায়ুন কবির মোহাম্মদপুরে, একই এলাকায় হুমায়ুনের ছোট ভাই কাউসার, উত্তরায় হামিদ মিয়া, বাড্ডায় জাকির হোসেন, মুগদায় সেলিম, কাঁঠালবাগানে আলাউদ্দিন, পুরান ঢাকায় সগির মাস্টার, ডেমরায় আবুল খায়ের, যাত্রাবাড়িতে জাহাঙ্গীর হোসেন, মিরপুরে মাহবুব মোল্লা, খিলক্ষেতে সাইদুল ইসলাম এবং উত্তরখানে সুমন বাবু জাল টাকার কারখানা নিয়ন্ত্রণ করেন। ডিজাইন করে ছাপানো আমার কাজটা ছিল। কেয়ারফুলি কাজটা না করলে জিনিসটা অ্যাকুরেট হবে না। মনে করেন একদিনে 5 লাখ 6 লাখ এর মতো ছাপানো হয়। নতুন টাকা বিক্রি করে তারাও কিনে নেয়। অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে জাল টাকা উৎপাদনের পর থেকে সাধারণ মানুষের হাত পর্যন্ত পৌঁছাতে 5 বার হাত বদল হয়। প্রথম ধাপে উৎপাদক পাইকারি বিক্রেতার কাছে 1 লাখ টাকার বান্ডেল বিক্রি করে মাত্র 8,000 টাকায়। পাইকারি বিক্রেতা ওই 1 লাখ টাকা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে 12 থেকে 13,000 টাকায়। এটা দ্বিতীয় ধাপ। এই খুচরা বিক্রেতা আরেক খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে 20 থেকে 25,000 টাকায়। সেটা তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে জাল টাকা চলে যায় মাঠ পর্যায়ের প্রতিনিধিদের কাছে। তখন 1 লাখ জাল টাকার মূল্য দাঁড়ায় 40 থেকে 50,000 টাকা। সর্বশেষ অর্থাৎ পঞ্চম ধাপে জাল টাকা চলে যায় ভুক্তভোগীর কাছে। তখন ওই 1 লাখ জাল টাকার মূল্য আসল 1 লাখ টাকা হয়ে যায়। অর্থাৎ 1 লাখ টাকা বলে সর্বশেষ ব্যক্তিকে যা দেয়া হলো আসলে তার কোনো মূল্যই নেই।
আমার হিসাবটা হচ্ছে 1000 কোটি টাকার সমপরিমাণ জাল নোট আছে এবং এই 1000 কোটি টাকার সমপরিমাণ জাল নোট গড়ে প্রত্যেকদিন 5 বার যদি আবর্তিত হয়, হাত বদল হয়, তাহলে 5000 কোটি টাকার জাল নোট বাজারে প্রত্যেকদিন চলছে। জাল টাকার কারণে অর্থ প্রবাহ বাড়ার ফলে যদি মূল্যস্ফীতি হয় তাহলে জিনিসের দাম বাড়বে। জাতীয় অর্থনীতিকে পঙ্গু করার অনেকগুলো মাধ্যম থাকতে পারে, একটা বড় মাধ্যম কিন্তু জাল টাকা। পরিমাণের হিসেবে এই জাল বা নকল টাকার যে প্রভাব অর্থনীতিতে তা হিসাব করতে আমাদের অনেকের মাথায় চক্কর দিয়ে উঠতে পারে। অনেকেই আবার এই হিসাবের যথার্থতা নিয়েও প্রশ্ন তুলতে পারেন, কিন্তু বাস্তবতাকে এড়িয়ে যাবার সুযোগ নেই, কারণ এমন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে আপনাকে আমাকে প্রতিদিনই। বাজারে কিভাবে জাল টাকা ছড়িয়ে পড়ে তা দেখতে আমরা নিজেরা একটি পরীক্ষা বা গবেষণা চালিয়েছিলাম। এবার দেখুন সেই গবেষণার ফলাফল। মোহাম্মদপুর কৃষি মার্কেটের একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকান। এই দোকান থেকে 800 টাকা দিয়ে একটি টেবিল ল্যাম্প কেনা হলো। দোকানদারকে একটি আসল 500 টাকার নোটের সাথে একটি 500 টাকার নকল নোট দেয়া হলো, কিন্তু দোকানদার কিছুই বুঝলো না। এটা ঠিক লাগতেছে, এটা তো একটু আমার কাছে এটা অন্যরকম লাগতেছে। আমি একটু ব্যস্তর মধ্যে ছিলাম, এই আপনারা আসছেন এই জন্য ব্যস্তর মধ্যে, এই জন্য আমি চেক করতে পারিনি ঠিক মতো। এবার আলু পেঁয়াজের দোকান থেকে 600 টাকার আলু, পেঁয়াজ ও রসুন কেনা হলো। আবার সেই জাল নোট চালানোর চেষ্টা করা হলো। জাল জাল এটা জাল। জাল কেমন বুঝলেন এটা জাল? এখানে বাংলাদেশে এটা সিলি নেই। এবার একটি স্বর্ণের দোকান থেকে 1200 টাকায় নাকফুল কেনা হলো। একটি আসল নোটের সাথে 2টি নকল টাকা দেয়া হলো। ধরতে পারলেন না দোকানদার। তখন কিনেন না কেন? মানে বেচা কিনার ভিতরে দেখা গেছে জিনিসটা মানে আমরা সময় পাই না। ধানমন্ডির একটি চশমার দোকান। একটি সানগ্লাস কেনা হলো 800 টাকায়। দুটো একসাথে দিছে, এভাবে দিছে, অনেক তো বোঝা যায় না, অনেক সময় রেখে দিই কাস্টমারের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়। জাল নোট দিয়ে এখান থেকেও অনায়াসে 1 প্যাকেট সিগারেট কেনা গেল। চিনতে পারি না, আমি মনে রাখে দিলাম তাড়াতাড়ি করে টাকাটা। বেইলি রোডের পারফিউমের দোকান। ধরাতে বুঝছি এটা কালার ডিফারেন্স, ঠিক আছে। আর আমাদের এখানে একটা কলম আছে, এই যে অরিজিনাল টাকাটা আপনার দাগ দিলে এটা হলুদ গ্লেস আছে, আর ডুপ্লিকেটটা ঠিক আছে ওটা আপনার ব্ল্যাক হয়ে যাবে। রামপুরা কাঁচা বাজারের ফলের দোকান। দেখা যাক জাল টাকায় ফলমূলের দাম শোধ করা যায় কিনা। চেক করলে মানে পুরো ই করলে সেকালে ধরা খায় আর কি, তাহলে বুঝতে পারি। কিন্তু হয়তো এটা হয়তো দেখা যাচ্ছে বেশি কাস্টমার আছে, বেচা কেনার সময় পুরোটা খেয়াল করি না আর কি। এসব ঘটনা যদি তালাশ টিমের একটি গবেষণার ঘটনা না হতো তাহলে সবগুলো মানুষই ঠকতো। বাস্তবে আসলে এমনই হয়। জমি বিক্রি করতে গিয়ে মনে হয় 1 লাখ 1.5 লাখ টাকার ভিতর 2টা আসছিল। মুট করলে এটা সেরাইব না, আর যদি যেটা ভালো টাকা এটা সেরাই দেব। পাওয়া যায়, মাঝে মধ্যেই পাওয়া যায়। কত টাকা বেশি পান? 500 1000। আপনারা এতক্ষণ যা দেখলেন তারপর আর মন্তব্য করার কিছু থাকে না। একজন অর্থনীতিবিদ বলেছেন, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেবলমাত্র জাল টাকার চক্রের শেষের দিকের অপরাধীদেরকেই ধরতে পেরেছে। মূল হোতারা সব সময় আড়ালেই থেকে গেছে। সানোয়ার হোসেন 20 বছর ধরে গুলিস্তানে ছেঁড়া টাকার ব্যবসা করেন। এই 20 বছরের ছেঁড়া টাকার ব্যবসার অভিজ্ঞতা তার সামনে অন্য এক রহস্যের দুয়ার খুলে দিয়েছে। দাঁত দিয়ে কাইটা ডিজাইন করে মনে করবে যেন এটা ইঁদুরে খাওয়ানোর। এরা যে 35% রেখে দিল, 35% রেখে দিলে 65% এটা সুন্দর করে কাগজ লাগায় জমা দিল, উপস্থাপন করলো বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকে এটার বিনিময়ে পুনরায় তারে 500 টাকা নোটা বদলে 500 টাকা দিয়ে দিল। তাহলে যে 35% বা 30% তার কাছে রয়ে গেল ব্যালেন্স, এটা তার লাভ। এরপর আবার আরেকটা নোট থেকে এই পাশ থেকে নিল, আরেকটা নোট এই পাশ থেকে নিল, সে 35% রেখে দিল, 65% জমা দিল ব্যাংকে, ব্যাংক থেকে আবার সে পুনরায় পেমেন্টটা নিয়ে নিল। তাহলে এই যে দুই পাশে তার রইল কত? 35, দুইটা নোট থেকে 70% রয়ে গেল, সেটা আবার সুন্দর করে জোড়া দিয়ে আবার ব্যাংক থেকে পেমেন্ট নিল। তাহলে কত? দুইটা নোটে 3টায় রূপান্তরিত করলো। এইভাবে 2 কোটিতে 3 কোটি, এইভাবে বছর জনম ধরে বাংলাদেশ ব্যাংকের এই আইনের অপব্যবহার করে এই চক্র বাংলাদেশ ব্যাংকের ঠকায় আমাদের রাষ্ট্রীয় অর্থনীতির ক্ষতি করতেছে।
এসব দেখে যদি মনে হয় অনেক অজানা কিছু জেনে ফেলেছেন, তাহলে এবার শুনুন 5 টাকা কিভাবে 100 টাকা হয়ে যায় সে গল্প। এটা একটা 5 টাকার নোট। এই 5 টাকার নোটটা এরা শুধু সুতারের কারণে, এই যে সুতা, এই সুতাটা রাইখা এটা মনে করেন অন্য একটা নোট থেকে আরেকটু টুকরা লাগায় বাড়াইছে। এই 5 টাকার নোট থেকেও 100 টাকার নোট তৈরি করছে। কারণ এটা তারা কি পাইলো, পেপারটা অরিজিনাল পাইলো। এই যে এইখানে এই সানোয়ারের কথার সূত্র ধরে গুলিস্তানের পুরান টাকার বাজারে তালাশ টিম। সেখানে গিয়ে টাকার উপরে সুতা আছে এমন পুরনো 5 টাকার নোট খুঁজে পেতে তেমন কষ্ট অবশ্য হয়নি। এগুলা মানুষের শখ করে নিতে আছে, নতুন টাকা মানুষ নিতে আছে না, এরকম শখ করে নিয়ে ওরা রাইখা দেয়। বেশ কিছুদিন হলো জাল টাকা ইস্যুটি ঘন ঘন খবরের শিরোনাম হচ্ছে, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অপরাধ দমনে উঠে পড়ে লেগেছে। মাত্র একদিনের ব্যবধানে র্যাব আর গোয়েন্দা পুলিশের হাতে প্রায় 1.5 কোটি জাল টাকা আর এর সাথে সংশ্লিষ্ট অপরাধীদের আটক হওয়ার ঘটনার দিকে এবার নজর দেব আমরা। 28 জুলাই শনিবার দুপুর মিরপুরে র্যাব 4-এর কার্যালয়। র্যাবের হাতে আটক রাকিব নামের জাল টাকার এক কারিগর। উদ্ধার করা হয়েছে 33 ধরনের রাসায়নিক পদার্থ ও সরঞ্জাম, যেসব দিয়ে জাল টাকা তৈরি করত রাকিব। 27 জুলাই শুক্রবার রাজধানীর মিন্টু রোডে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়। গণমাধ্যমের সামনে 6 জন অপরাধী, সামনে প্রায় 47 লাখ জাল টাকা। রাজধানীর মতিঝিল, মুগদা এবং মিরপুর এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থেকে নকল টাকা তৈরি সহ তা বাজারে বিপণনের কাজ করত এরা। গণমাধ্যমের সামনে হাজির করা জাল টাকার এক চক্রের সাথে প্রাথমিক পরিচয় হলো আপনাদের, কিন্তু আপনারা কেবল একটি ঘটনার শেষের দৃশ্য দেখলেন। এমন অবস্থা তৈরি হওয়ার অনেক আগে থেকেই চরিত্রগুলোর দিকে নজর রাখছিল তালাশ টিম, আর সে নজরে ধরা পড়েছে জাল টাকা তৈরি করা থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়া। সেসব দেখব, তবে তার আগে গুনে গুনে 4 মিনিটের বিরতি। ঘটনার পেছনে অনেক ঘটনা থাকে। বিরতির আগ পর্যন্ত আপনারা কেবল ঘটনা দেখেছেন, ইঙ্গিত দিয়েছিলাম সেই ঘটনার পেছনের ঘটনায় আপনাদেরকে নিয়ে যাব। বিরতির সময়টাতে যারা ধৈর্য ধরেছিলেন তারা চলুন এবার দেখে আসি সেই ঘটনার পেছনে আরো কি কি ঘটনা ঘটেছে। এই যে রোজিনা, যার সাথে আপনারা বিরতির আগে পরিচিত হয়েছেন। রোজিনা জাল টাকা উৎপাদকের কাছ থেকে 8,000 আসল টাকায় 1 লাখ নকল টাকা কিনে খুচরা জাল টাকা বিক্রেতার কাছে বিক্রি করে 15 থেকে 20,000 টাকায়। অর্থাৎ 1 লাখ নকল টাকা বেচতে পারলে তার লাভ থাকে 8 থেকে 12,000 টাকা। যারা জাল টাকা উৎপাদন করে তারা নিজেরা বাইরে খুব সচরাচর গমন করেন না এবং সবার কাছে জাল টাকা বিক্রি করেন না। মোবাইলে জাল টাকা বিক্রির কথা ঠিক করে মিরপুর 10 নম্বর এলাকার একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে অপেক্ষা করতে থাকে রোজিনা। এর মধ্যে আরো 2-1 বার যোগাযোগ। 1 মিনিট 2 মিনিট করতে করতে পেরিয়ে যায় প্রায় 2 ঘন্টা। এবার দৃশ্যপটে আরেকজন সাইকেল নিয়ে রোজিনার পাশে হাঁটছে, শহীদ। এই শহীদ তৃতীয় ধাপের জাল টাকার কারবারি, অর্থাৎ রোজিনার কাছ থেকে জাল নোটগুলো নিয়ে মাঠ পর্যায়ের জাল টাকার ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে। রোজিনার অপেক্ষা 2 ঘন্টার হলেও আসল ঘটনা ঘটল মুহূর্তেই। জাল টাকার লেনদেন হয়ে গেল রোজিনা আর শহীদের। কতদিন ধরে এই ব্যবসা করে আপনার? মরিয়ম শহীদের স্ত্রী, সেও এই জাল টাকার ব্যবসায় জড়িত। তার মানে শহীদ আর মরিয়মের এটা পারিবারিক ব্যবসা। শহীদের সংগ্রহ করা জাল টাকাগুলো মরিয়ম কখনো মাঠ পর্যায়ের জাল টাকার ব্যবসায়ীদের কাছে বিক্রি করে, কখনো নিজেই
দোকানে জিনিসপত্র কেনার ছলে চালিয়ে দেয়। ওনারা এক্ষেত্রে 1000 টাকার নোট বোঝানোর জন্য বলেন আমার এক বান্ডেল জুব্বা লাগবে। উনি 500 টাকার নোটের জন্য বলেন আমার এক বান্ডেল পাঞ্জাবি লাগবে। এবং যদি 100 টাকার নোট হয় তাহলে ওনারা বলেন আমার এক বান্ডেল গেঞ্জি লাগবে। রোজিনা, শহীদ আর মরিয়মরা জাল টাকা বাজারজাতকরণের দ্বিতীয় থেকে পঞ্চম ধাপে কাজ করে। আর প্রথম ব্যক্তিটিকে আপনারা দেখেছেন বিরতির আগে, কিন্তু তার কর্মকাণ্ড দেখেননি। নাম তার সেলিম, জাল টাকার উৎপাদক। এই সেলিমের কাছে আছে টাকা বানানোর যন্ত্রটি। এবার আমরা জাল টাকা উৎপাদনের পুরো প্রক্রিয়া দেখব। রাজধানীর মুগদা এলাকা। রোজিনা, শহীদ, মরিয়মরা যে জাল টাকার কারিগরের কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করে সে এই এলাকাতেই থাকে। তার আস্তানার ঠিকানাও বেরিয়ে এসেছে অনুসন্ধানে। সেই আস্তানায় জাল বা নকল টাকার কারিগর সেলিমের মুখোমুখি তালাশ টিম। সেলিমের মুন্সিয়ানা এমন পর্যায়ের যে সে এখন 2 পদ্ধতিতে নকল টাকা বানাতে পারে। সেলিমের ঘরের এই আলমারি জামা কাপড় রাখার জন্য হলেও তার চেয়েও মূল্যবান জিনিস আছে এর ভেতরে, সেটা টাকা তৈরির মেশিন। দেখা যাক কিভাবে এই মেশিন দিয়ে সেলিম 500 ও 1000 টাকার নকল নোট বানায়। আরও একটি পদ্ধতি জানা আছে সেলিমের, সেটি সবাই শুনেছে কিন্তু দেখেনি কেউ। কাস্টিং এক ধরনের মানে যে কোনো কিছু দিলেই এটা পরিষ্কার হয়। সেটার মধ্যে এটা জাল দিচ্ছি, জাল দিয়ে এটা পরিষ্কার করে শুকায়া তারপরে এটা বোর্ডে বসাচ্ছি। ঈদের সময়টাতে নতুন টাকার চাহিদা থাকে আকাশচুম্বী। এবারের ঈদেও কয়েক হাজার কোটি টাকার নতুন নোট বাজারে আসছে বলে আমরা জানতে পেরেছি। সাবধান থাকবেন, এসব নতুন টাকার মধ্যে নকল বা জাল টাকা ঢুকে আপনার কাছে যেন চলে না আসে। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।